আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভোট কারচুপির জন্য একটি দল ব্যালট পেপার ছাপাচ্ছে ও বিকাশ নম্বর নিচ্ছে, অভিযোগ নারীদের অপমানকারীদের রাজনীতি নিয়ে তারেক রহমানের প্রশ্ন। নারীদের আবাস, কর্মস্থল ও রাস্তাঘাটে শতভাগ নিরাপত্তা নিশ্চিতে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দেশে কোনো জমিদারি চলবে না, হুঁশিয়ারি। নির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হবেন প্রধানমন্ত্রী, বিদায় নেবে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকার। এবং অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন ও যৌক্তিক মূল্য নির্ধারণ বিষয়ে টাস্ক ফোর্সের বৈধতা নিয়ে রুল, 2 সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। এবং প্রথমেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, ভোট কারচুপির জন্য একটি দল ব্যালট পেপার ছাপাচ্ছে ও বিকাশ নম্বর নিচ্ছে। বরিশালে জনসভায় নারীদের অপমানকারীদের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তারেক রহমান আরও বলেছেন, দেশ পুনর্গঠন করতে হবে, গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব না। একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। আপনারা চিনেন কারা তারা গুপ্ত? বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত? চেনেন আপনারা। বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। যেই নেতা, যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। আরে ভাই, নির্বাচনের আগেই তো আপনারা জাল ব্যালট পেপার শুনলাম, খবরে দেখলাম ছাপাচ্ছেন। নির্বাচনের আগেই তো দেখলাম আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, মা বোনদের বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন। অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে? জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করা নিয়ে একটি দলের ছোট বড় সব পর্যায়ের নেতারাই মিথ্যাচার করছে। সকালে কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, দেশে আর কোনো জমিদারি চলবে না, দেশ হবে জনগণের। লালমনিরহাট ও নীলফামারীর সংযোগস্থল তিস্তা ব্যারেজে বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয়। 18 কোটি পরাজিত হয়ে গেলে আমরাও পরাজিত। হাউটের বিজয় মানে জনতার বিজয়, হাউটের পরাজয় মানে জনগণের পরাজয়। সে পরাজয় থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এখন আমি এক একজন করে 2টি জেলার 14 জন ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করব। প্রথমেই প্রথমে নীলফামারী নাকি, এটা কোন জায়গায় পড়ছে? লালমনিরহাট। তাইলে প্রথমে নীলফামারী। একটু ব্যালেন্স করতেছি, আমরা যে বৈষম্য করবো না। জনসভাটা হলো নীলফামারী,
সরি লালমনির মার্কা। আর তারা মার্কাটাও পাবে না, এটা কি হয় না? অন্তত বৈষম্য এখান থেকে দুর্বার শুরু হোক। বিসমিল্লাহ। আসেন নীলফামারী জুমার বিল্লা অধ্যক্ষ মৌলানা আব্দুস সাত্তার। ভাই আমরা ডানপন্থী, আমরা বাম দিকে কিছু নিব না, দিব না ইনশাআল্লাহ। ভাই মার্কা আছে, ইনসাফের মার্কা। আরো জুড়ে ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ জিতে যাবে, মাশাআল্লাহ জিতে যাবে, বিজয় বলো মাশাআল্লাহ। নির্বাচনের পর বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা শপথ নেবেন। যথাসময়ে শুরু হবে অধিবেশন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। গঠিত হবে নতুন সরকার। আর এর সঙ্গে সঙ্গে বিদায় হবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সহ অন্তর্বর্তী সরকার। চ্যানেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তিনি বলেন, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা তা পূরণ করতেই জুলাই সনদ। মনির হায়দারের সঙ্গে কথা বলেছেন চ্যানেলের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক। আর কয়েকদিন পরেই নির্বাচন, সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। একই সঙ্গে আপনারা যারা যারা নিয়োগ পেয়েছিলেন তাদেরও মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার চলে যাবে, নির্বাচিত পার্লামেন্ট আসবে, নতুন সরকার গঠিত হবে। এটাই একটা গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক প্রক্রিয়া। সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোন পটভূমিতে কি ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিল এবং সেই ম্যান্ডেট পূরণের ক্ষেত্রে, সেই লক্ষ্য হাসিলের ক্ষেত্রে সরকার কতদূর অগ্রসর হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার কার্যক্রমে পথের মিল নেই, মতের মিল নেই, প্রচুর উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। আসলে সেই অভিজ্ঞতাগুলো কেমন ছিল? যে দলিলটা তৈরি করা হয়েছে এটা এই নির্বাচনের সামনের নির্বাচনকে ঘিরে না, কিংবা 10 বছর 5 বছরের জন্য না, এটা একটা স্থায়ী দলিল। আমাদের মুক্তিযুদ্ধের যে প্রধান আকাঙ্ক্ষা, যে বাংলাদেশের, সেই বাংলাদেশ তৈরি করবার জন্য যে রাজনৈতিক সংস্কৃতি দরকার, সেখানে না যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নাই। সেখানে ফিরে যেতেই হবে এবং সেখানে যেতে হলে এই জুলাই জাতীয় সনদ 2025 লাগবেই। হ্যাঁ না ভোটের যে প্রশ্নগুলো, আপনি কি মনে করেন যে মানুষজন বুঝতে পারবে? বড় রকমের সংবিধান সংস্কারের যে সুপারিশমালা, এটা সবাই সহজে বুঝবে, এটা বিশ্বাস বা আশা করা, এটা আমি মনে করি না ঠিক হবে। কিন্তু কি জন্য গণভোটটা হচ্ছে, কি জন্য এই জুলাই সনদের ভেতরে কি আছে, যেগুলো আছে সেগুলোর উদ্দেশ্যটা কি, এটা মানুষকে বোঝানো খুব কঠিন না। আপনি কি ফ্যাসিবাদকে আর ফিরিয়ে আনতে চান না চান না? আপনি কি জুলাই অভ্যুত্থানকে পূর্ণতা দিতে চান না চান না? আপনি মুক্তিযুদ্ধের যে অবাস্তবায়িত আকাঙ্ক্ষা বা অঙ্গীকার, সেটাকে বাস্তবায়ন করতে চান কি চান না? প্রশ্ন একটাই। আপনি যদি চান এগুলোর পক্ষে থাকেন, আপনি হাঁ দিবেন, নইলে আপনি না দিবেন। তো হ্যাঁ যদি জয়যুক্ত হয়, সেক্ষেত্রে সেখানে সংস্কার কার্যক্রমে সরকারের উপায় বর্তায় বলে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, এমন কেউ বলছেন বা বলার চেষ্টা করছেন। এক্ষেত্রে আপনাদের অবস্থান কি? এখন এই সুপারিশ বাস্তবায়ন করতে 20 বছর লাগবে, কথার কথা ধরে নিলাম। তো এখন কি প্রফেসর ইউনূস 20 বছর ক্ষমতায় থাকবেন? এটা মিথ্যাচার শুধু না, এটা অবান্তর, এটা একেবারেই অবাস্তব, এটা কল্পনা। এই জাতীয় সংসদ নির্বাচনের পরে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা যথাসময়ে শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণের পর যথাসময়ে যথারীতি জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়ে যাবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হবেন, তার নতুন সরকার গঠিত হবে, সেই সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব শেষ করে বিদায় নেবে। নির্বাচনী সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলার সাথে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার সকালে কুতুবদিয়া কন্টেনজেন্ট পরিদর্শন শেষে এই কথা বলেন নৌপ্রধান। এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও পুলিশের ডিআইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে অংশ নেন তিনি। নৌবাহিনী প্রধান বলেন, নির্বাচন ঘিরে সমুদ্র উপকূলীয় এলাকায় নৌবাহিনীর 7টি জাহাজ মোতায়েন থাকবে। নিয়োজিত থাকবে 5000 নৌবাহিনী সদস্য। বিগত প্রায় 1.5 বছর ধরে সশস্ত্র বাহিনী সারা দেশে অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নিয়োজিত রয়েছে।
এটারই চূড়ান্ত পর্বে আমরা এখন জাতীয় নির্বাচন এবং গণভোটের জন্য প্রস্তুতি গ্রহণ করছি এবং নির্বাচন কমিশনের সুপারভিশনে তাদের তদারকিতে প্রশাসনের সকল স্তর এবং সশস্ত্র বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা সংগঠন আমরা একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। আমাদের সবার লক্ষ্য একটাই, একটি সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এবারে অন্যান্য সংবাদ। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন এবং ওষুধের যৌক্তিক মূল্য নির্ধারণের সুপারিশের জন্য সরকার গঠিত টাস্কফোর্স কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে টাস্কফোর্সে আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিক, বায়োকেমিক, হার্বাল ও ভেটেরিনারি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত না করায় ওষুধ ও কসমেটিক্স আইন 2023-এর 13 ধারা এবং ক্যাবিনেট বিভাগের জারি করা নির্দেশনা লঙ্ঘিত হয়েছে কিনা সেই বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে কারণ দর্শাতে বলা হয়েছে। জারি করা রুলের জবাব দিতে 2 সপ্তাহ সময় নিয়েছেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নে গঠিত টাস্কফোর্সের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন বাংলাদেশ ইউনানি মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লুৎফর রহমান। রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। এতে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন এবং ওষুধের যৌক্তিক মূল্য নির্ধারণের সুপারিশের জন্য সরকার গঠিত টাস্কফোর্স কেন অবৈধ, বেআইনি, অসৎ উদ্দেশ্য প্রণোদিত ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। রুলে উল্লেখ করা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা স্মারকের মাধ্যমে গঠিত 18 সদস্যের টাস্কফোর্সে আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিক, বায়োকেমিক, হার্বাল ও ভেটেরিনারি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত না করায় ওষুধ ও কসমেটিক্স আইন 2023-এর 13 ধারা এবং উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে ক্যাবিনেট বিভাগের জারি করা 2024 সালের 11 সেপ্টেম্বর নির্দেশনা লঙ্ঘিত হয়েছে কিনা সে বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে কারণ দর্শাতে বলা হয়েছে। ওই টাস্কফোর্সে সংশ্লিষ্ট সব অংশীজনকে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিবাদীদের নিষ্ক্রিয়তা এবং সংশ্লিষ্ট স্মারক ও কার্যক্রমকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। রুলে আরও জানতে চাওয়া হয়েছে, ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 2023-এর 13 ধারা অনুযায়ী এবং ক্যাবিনেট ডিভিশনের অ্যাডভাইজারি কাউন্সিলের নির্দেশনা অনুসরণ করে ওই টাস্কফোর্সে সব অংশীজনকে অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিবকে ওই রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ঢাকা 17 আসনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা দেশপ্রেমিক সেনাবাহিনীকে জামায়াত সহ্য করতে পারছে না। এজন্যই জামায়াতের প্রার্থী সেনাবাহিনীর সাথে বাজে ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন তিনি। সকালে গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত পেশাজীবীদের মিছিলে তিনি একথা বলেন। 12 ফেব্রুয়ারি ভোটের গণজোয়ারের মাধ্যমে মানুষ জামায়াতকে জবাব দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে এখনো তারা সহ্য করতে পারে না। আজকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, আগামী দিনের নেতা তারেক রহমান সম্পর্কে যে কথা বলেছে, আমরা বলতে চাই আগামী 12 তারিখ ভোটের মধ্য দিয়ে জনগণ তার জবাব দেবে ইনশাআল্লাহ। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 1 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন শাখায় পুরস্কার পাওয়া 4টি সিনেমা প্রচার করা হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। সুলতানা হিমু জানাচ্ছেন। 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 28টি বিভাগে মোট 30টি পুরস্কার পেয়েছে বিভিন্ন চলচ্চিত্র। শ্রেষ্ঠ সিনেমা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে খন্দকার সুমনের সাতাও। সিনেমাটি মোট 4টি শাখায় পুরস্কৃত হয়। খুব দরকার। এর মধ্যে 2 ও 3রা ফেব্রুয়ারি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হয়েছে সুরঙ্গ ও শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে পুরস্কার জয়ী ইমপ্রেস টেলিফিল্মের ছবি রক্তজবা। সিনেমাটি পরিচালনা করেছেন নিয়ামুল মুক্তা।
যেখানে অভিনয় করেছেন শরীফুল রাজ, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান, জর্জ সহ অনেকে। অনেক সুন্দর লাগতেছে। 4 ফেব্রুয়ারি বিরতি দিয়ে 5 ফেব্রুয়ারি দুপুর 3টা 5 মিনিটে চ্যানেল আইয়ে প্রদর্শিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সিনেমা লাল শাড়ি। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমাটি শ্রেষ্ঠ নৃত্য পরিচালক বিভাগে পুরস্কৃত হয়। সরকারি অনুদান প্রাপ্ত এই সিনেমাটি প্রযোজনা করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই লাল শাড়ির মর্যাদা আমি সুলতানা হিমু, চ্যানেল আই। এবারে নিটোলচাটা কৃষি সংবাদ। জয়পুরহাটে সরিষার হলুদ ফুলে নতুন স্বপ্ন বুনছেন কৃষক। টানা কয়েক বছর আলু চাষে লোকসানের মুখে পড়ে অনেক কৃষকই হারিয়েছিলেন আগ্রহ। তাই বিকল্প ফসলের সন্ধানে এবার ঝুঁকেছেন সরিষা চাষে। ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী, অল্প খরচে কম সময়ে ভালো ফলন ও লাভের সম্ভাবনা, সব মিলিয়ে সরিষা এখন কৃষকের কাছে পরিণত হয়েছে এক আশার ফসলে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দেশ জুড়ে জেকে বসা শীতে চরম ভোগান্তিতে পাহাড়ি জনপদ রাঙামাটি। হিমেল হাওয়া, ঘন কুয়াশায় স্থবির জনজীবন। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর সহযোগিতায় শহরের মাঝের বস্তি এলাকায় বিনামূল্যে শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভোট কারচুপির জন্য একটি দল ব্যালট পেপার ছাপাচ্ছে ও বিকাশ নম্বর নিচ্ছে। অভিযোগ, নারীদের অপমানকারীদের রাজনীতি নিয়ে তারেক রহমানের প্রশ্ন। নারীদের আবাস, কর্মস্থল ও রাস্তাঘাটে শতভাগ নিরাপত্তা নিশ্চিতে জামায়াত আমিরের প্রতিশ্রুতি। দেশে কোনো জমিদারি চলবে না, হুঁশিয়ারি। নির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হবেন প্রধানমন্ত্রী। বিদায় নেবে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকার। এবং অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন ও যৌক্তিক মূল্য নির্ধারণ বিষয়ে টাস্কফোর্সের বৈধতা নিয়ে রুল 2 সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।